আমি ছোটোবেলা থেকে একটু একটু ডান পিঠে ছিলাম আসলে। হ্যাঁ, আর এই ডান পিঠে থাকার কারণেই হয়তো আমার ভিতরে একটা ক্রিয়েটিভিটির জন্ম হয়েছে। এটা এখন আমি বুঝি আর কি। আর ছোটোবেলায় বিশেষ করে যখন একেবারেই ছোট ছিলাম, আমার একটা কথা মনে আছে। ক্লাস ওয়ানে একবার আমাদের সেই সময় ওই ভ্যাকসিন দিতে আসতো স্কুলে, প্রত্যেকটা স্কুলে ওই সেই সময় তো একটা মোমবাতি কিংবা একটা আগুনের মধ্যে সুইটাকে গরম করে, হ্যাঁ, সেটাতে ইয়ে দিত, টিকা দিত কিংবা ইয়ে দিত, ভ্যাকসিনগুলো দিত। তো ওইটা ক্লাস ওয়ানেই তখন। হ্যাঁ, তো ওইটা দেখার পরে আমার তো ভিতরে দুঃখ শুরু হয়ে গেছে। আমি এইটা দিতে পারবো না আমি। হ্যাঁ, তা আমি আস্তে 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 পিছন দিকে চলে গেছি। পিছন দিয়ে চলে গিয়ে আমি একেবারে সোজা জানলা দিয়ে লাফ মারে দৌড়ে যায় একটা সুপারি গাছের উপর উঠে দাঁড়ায় বসে আছি। হ্যাঁ, আমি আর একটু ইয়ে ছিল, আমাদের বাসায় কিন্তু অনেক সুপারি গাছ ছিল এবং সুপারি গাছে আমি উঠতে পারতাম, ছোট সুপারি গাছ। তো ওইখানে বসে আছি এবং অনেকে তো সব দেওয়া শেষ। হ্যাঁ, তখন তো আবার ইয়ে করতো, নাম প্রেজেন্ট করতো যে সবাই কে দিল না দিল। দেখে মোহাম্মদ ইউনূস নাই। হ্যাঁ, তার খোঁজ বাসায় গিয়ে খোঁজ, কোথাও নেই আমি। পরে দেখা গেলো যে আমি ওই উপরে বসে আছি। ওখান থেকে জোর করে নামায় তারপরে আবার দিল ঠিকমতো। যাই হোক, এটা হলো একেবারে ছোটোবেলাকার ঘটনা একটা। আর ছবি আঁকার সঙ্গে আমার যে সম্পৃক্ততাটা, সেটা হলো অনেকগুলো কারণ আছে আসলে। আমার পরিবার থেকে আমি কিছুটা পেয়েছি, এটা আমাকে স্বীকার করতেই হবে। কারণ আমার বাবা, উনি ছিলেন একজন অসম্ভব একজন ক্রিয়েটিভ মানুষ এবং প্রগতিশীল ক্রিয়েটিভ সম্ভ্রান্ত পরিবারের একজন মুসলমান ছিলেন। যাই হোক, তো উনি আবার একাধারে উনি আর্মিতেও ছিলেন এক সময়। আর্মির থেকে উনি আবার স্কুলে চলে আসলেন টিচার হিসাবে। সেই সময় উনি স্কাউটিংয়ে আবার ওনার খুব ঝোঁক ছিল। তো উনি স্কাউটিংটা প্রতিষ্ঠা করলেন ঠাকুরগাঁ প্রথম। ঠাকুরগাঁ দিনাজপুর এই অঞ্চলের মধ্যে আমার বাবাই প্রথম স্কাউটিংটা প্রতিষ্ঠা করে। তো আমি ছোট ছিলাম, কিন্তু ওদের যে ক্যাম্প ফায়ার হতো কিংবা বাসায়, আমাদের বাসায় এটা ওটা হতো, তো এগুলো তো আমি দেখতাম সবসময়। আর আব্বার, বিশেষ করে আব্বার সেই সময় কিন্তু আব্বার ড্রয়িং খাতা ছিল। তখন তো আমি অত কিছু বুঝতাম না, খুব একটা গুরুত্বও দিতাম না। কিন্তু পরবর্তীতে যখন আমি চারুকলায় ভর্তি হই, তখন আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, আসলে আমি কিভাবে আসলে সেই ইন্সপায়ারেশনগুলো পেয়েছি আর কি। আসলে সেগুলো কিন্তু আসলে এসছে আমার সেই পরিবারে, আমার বাবা আমার কাছ থেকেই। আর আমার মা, উনি অসম্ভব ধরনের ক্রিয়েটিভ ছিলেন। উনি ওই যে তুলা দিয়ে ফুল বানানো, তারপরে মাছের আঁশ দিয়ে ফুল বানানো, সেলাই, ইভেন সেই সময় ট্যাপেস্ট্রি তো কেউ চিনতই না। আম্মা ট্যাপেস্ট্রি করছিলেন ওই চটের উপরে ওই উল দিয়ে বুনে একটা জায়নামাজ তৈরি করেছিলেন এবং ওটা দিয়ে বেস্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন একটা প্রদর্শনীতে। তো এই জিনিসগুলোর কারণে হয়তো আমার রক্তের ভিতরে কিছু ছিল, সেই কারণেই আমার এই চারুকলাতেই আসা। তো আর আমি যে জিনিসটা করতাম স্কুলে, আমাদের স্কুলটা ছিল পিটিআই স্কুল। হ্যাঁ, পিটিআই স্কুলের টিচাররা ট্রেনিং দিত আর কি। এটাকে বলতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ, তো সেই টিচাররা দেখতাম যে ওই মাটির জিনিস বানাতো। তা আমরাও সঙ্গে সঙ্গে বানাতাম আর কি। তো ওর দেখতাম কীভাবে দেয়, কীভাবে রং করে। হ্যাঁ, এনামেল পেন্ট দিয়ে শুকানোর পর রং করে। আমরাও খেলার ছলে আমরাও সেগুলো করতাম। আর আমাদের এমনিও সাবজেক্ট হিসাবে ছিল না, কিছু সময়ের জন্য আমাদেরকে সেই ছুটি দিত যে এগুলো কাজগুলো দেখো কেমন হয়। যাই হোক, ওগুলো করতাম। তো পরবর্তী দেখা গেল যে আমার ভিতরে একটা কেমন জানি একটা আশা জায়গা নিয়ে ব্যাপার দাঁড়ালো যে আমি আরও কিছু করি। হ্যাঁ, তো এই করতে করতে আমি দেখি যখন আরও বড় হলাম, তখন কোন ক্লাসে, এটা ক্লাস 8 কিংবা 9 হবে। তো সেই সময় তো আমাদের বায়োলজি খাতা, হ্যাঁ, বায়োলজি খাতায় তো ছবি আঁকতে হতো না। তো দেখলাম আমার খুব ইন্টারেস্ট পেতাম আমি ছবি আঁকে বায়োলজি খাতার মধ্যে। তো ওগুলো যদিও আসলে কপি ছিল, তারপরে আমি অ্যাকিউরেট করে ফেলতাম। তো টিচার দেখে ওইটার জন্য আমি নাম্বার বেশিও পাইতাম। হ্যাঁ, ওই খাতা। তো এইগুলো তো একটা কারণ ছিল। আর সবচেয়ে বড় কারণ ছিল যে
আর এছাড়া আমি কিন্তু ওই যে ঘুড়ি উড়ানো যেটা আছে না, ঘুড়ি, আমাদের ওখানে কিন্তু অনেক ধরনের ঘুড়ি হতো। বক্স ঘুড়ি, চিল ঘুড়ি বলতে, এমনি ঘুড়ি, বিভিন্ন ধরনের ঘুড়ি হতো। এবং ঘুড়িগুলো আমি আমার যেগুলো বানাতাম সেগুলো নিজেই বানাতাম। ওই যে কালার কম্পোজিশন করে, হ্যাঁ, একটা কালারের সঙ্গে আরেকটা কালার দিলে কেমন লাগে এই দিয়ে একটা ঘুড়ি বানাতাম। তো এটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটির একটা অংশ আমার কাছে মনে হয়েছে আর কি। আর আর এমনি আর আমাদের বাসাটা ছিল এমন এক জায়গায়, সেখানে আমাদের বাসার সামনে, আমাদের নিজস্ব বাসার সামনে আমাদের আবার কিছু দোকান ছিল, হ্যাঁ, আব্বা ওগুলো ভাড়া দিতেন। তো একটা দোকানের মধ্যে একজন সাইনবোর্ড পেন্টার ছিলেন। তার বিকাল হলে আমি প্রায় ওখানে যে বসে থাকতাম, স্কুল ছুটি হলে ওখানে যে দেখতাম। আমার ভালো লাগতো, ও যেগুলো যেগুলো কাজ করতো আমার খুব ভালো লাগতো। আমি কিছু করতাম না, তাকায় থাকতাম, জিজ্ঞাসা করতাম, বলতাম কীভাবে কী করো তুমি এই সেই। তো সেই সাইনবোর্ড পেন্টারকে দেখতাম যেগুলো আঁকতে। তো পরবর্তী যখন মেট্রিক পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমার কিছুটা সময় বেঁচে ছিল। তো আব্বাকে বললাম, আব্বা আমি একটা সাইনবোর্ডের দোকান দেবো। তা আমাদের দোকান তখন খোলা ছিল অনেকগুলো, তখন যুদ্ধের সময় তো অনেকেই চলে গেছে, ছিল না, একটা খালি দোকান ছিল। আমি ওখানে বললাম যে আমাদের আবার একটা ওষুধের দোকান ছিল আগে, হ্যাঁ, সেই ওষুধের দোকানে তো সব কিছুই থাকে, টেবিল টেবিল সবই থাকে, ওগুলোর মধ্যেই আমি একটা সাইনবোর্ডের দোকানের নাম দিলাম মডার্ন আর্ট গ্যালারি। হ্যাঁ, তো সেই মডার্ন আর্ট গ্যালারি, ওইখানে ছবি টবি আঁকি। ছবি মানে কি, সেই সময় আমি যাত্রার ব্যানার করেছি, যাত্রাপালার ব্যানার করেছি, তারপরে সিনেমার স্লাইড, হ্যাঁ, সেই সময় সিনেমার স্লাইডগুলো ছিল একটু অন্যরকম, এখনকার মতো না। ওগুলো ওই কী বলে, কাঁচের উপরে এনামেল পেন দিয়ে সেগুলো দেবে খোদাই করে উল্টা দিক দিয়ে লিখতে হতো, হ্যাঁ, যেমন সরে ওটা উল্টা দিক দিয়ে লিখতে হবে, লিখে তারপর কালার করার জন্য সেটার মধ্যে আবার সেলিফোন পেপার আছে না, লাল সাদা বা লাল নীল হলুদ, যেখানে যেটা লাগে আর কি, হয়তো একটার মধ্যে কোথাও লাল দিলাম, কোথাও সবুজ দিলাম, তো ওইটা প্রজেকশন করলে সেটা বড় পর্দায় পড়তো। এগুলো কিন্তু সেই সময় আমি করেছি আর কি। এছাড়া সাইনবোর্ড লিখতাম, কিন্তু সাইনবোর্ড লেখার মধ্যে আমি একটু ইনোভেটিভ ছিলাম, আমার কাছে কেন জানি মনে হয়েছে। সবাই রং দিয়ে সবাই ছবি আঁকে, আমি রং ছাড়াই ছবি একটা সাইনবোর্ড করবো, রং ছাড়া। তো সেটা কী করে সম্ভব? আমি লেখাটাকে ওই যে ব্যাকগ্রাউন্ডের যে রূপালি যে টিনের যে কালারটা, সেটাকে রেখে দিয়ে বাকি অংশটাতে আমি রং দিতাম। ওইটা ঠাকুরের মধ্যে প্রথম ওইটা দেখার পরে সবাই তোর জানি এটা অন্য ধরনের সাইনবোর্ড, হ্যাঁ। তো ওই দেখার পরে আমি অনেকে আবার আমার কাছে আসছে, এটা আমাকে আমারও লাগবে সেই। তো ওগুলো তো সে তারপরে করলাম। ইন দ্য মিন হোয়াইল আমার ঢাকায় সাইফুর রহমান নামে একজন ছেলে আমাদের চারুকলাতে পড়তো। আমার কিন্তু চারুকলায় পড়ার কোনো ইচ্ছা ছিল না, এবং আমি জানতাম না যে আমি চারুকলায় যাব, এরকম কোনো ইচ্ছাও ছিল না, আমার নিজস্ব ইচ্ছা ছিল না। এইগুলো জাস্ট ফান করার জন্যই আমি করেছিলাম। এমনি আমার রেজাল্ট খুবই ভালো ছিল, এবং আমার যাওয়ার কথা মেডিকেলে, আব্বা আমার জন্য ওই আমার যে দোকানগুলো ছিল ওখানে আমাদের 12-14টা দোকান ছিল। তো একটা দোকান বেশ পিছন দিকে বড় করে, ওখানে বেসিন টেসিন সব কিছু ফিট করে আমার জন্য বানিয়ে রেখেছিল যে আমি ওটা চেম্বার হবে, আমার একটা চেম্বার হবে, আমি ডাক্তার হব। তখনকার দিনে বাবা মাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যাঁ, এছাড়া তো ওনারা চিন্তাই করতেন না কিছু, এবং চিন্তা করবেই বা কেন, তাই না? সেই সময় শিল্পীদের কি হবে, কি খাবে, বাবা মারা দেরি চিন্তা করবেই, তাই না? আর আমিও সেভাবেই চিন্তা করে রাখছি। আর এমনি বললাম না, বায়োলজিতে খুব ভালো ছিলাম আমি, ইন্টারেস্টও ছিল আমার মেডিকেলে পড়ার জন্য। তো সাইফুর, সেই ছেলেটা ঢাকার থেকে ও গেল ওইখানে, সে আমার ওইখানে মডার্ন আর্ট গ্যালারিতে কিছুক্ষণ বসলো, তারপর বললো যে এরকম তোমার হাতের লেখা তো খুবই ভালো, তোমার তো ড্রয়িং সবই ভালো, তুমি আর্ট কলেজে ভর্তি হও না কেন? হ্যাঁ, তাহলে আর্ট কলেজ কোথায়? আমি চিনিও না, হ্যাঁ, বলে যেরকম ঢাকায়। আর ও যে ঢাকায় আর্ট কলেজে পড়ে সেটা আমি জানিও না, হ্যাঁ, কবে আসছে তাও জানি না। ও যুদ্ধের 1 বছর আগে ভর্তি হয়েছিল, হ্যাঁ। তো ওই যুদ্ধের পরে অবশ্য আমার সঙ্গে একই সঙ্গে আবার ভর্তি হয়েছে আমার সঙ্গে এসে। তো ওইখানে আমাকে বললো যে এরকম, আমি বললাম যে কোথায়? বলে ঢাকায়। তখন আমার ভিতরে একটা চিন্তা হলো যে মেডিকেল কলেজে যদি ভর্তি হই তাহলে আমাকে যেতে হবে দিনাজপুরে প্রথম, কারণ আমাকে ইন্টারমিডিয়েট পড়তে হবে এখানে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে। আর যদি আমি আর্ট কলেজে ভর্তি হলে আমাকে যাবো ঢাকায়, হ্যাঁ, রাজধানীতে যাব।
এইটা আমার মাথার ভিতরে একটা ঢুকে গেছে যে আর্ট কলেজেই ভর্তি হবো। হ্যাঁ, তো আব্বাকে কিছু বলিনি আমি, একদম কিচ্ছু বলি নাই। আমি ওকে বললাম যে কবে ভর্তির ডেট কবে, বললো যে এত তারিখে ভর্তির ডেট, এই সেই, তুমি আসো। ঠিক আছে, আমি যাবো। আব্বাকে আমি বললাম, আব্বাকে যাই সোজা বললাম যে এরকম তো সময় হয়ে গেছে, আমাদের দিনাজপুর গভর্নমেন্ট কলেজে আমাকে ভর্তি হতে হবে, আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাচ্ছি। আব্বা তো টাকা টুকা সব দিল আমাকে একদম। সেই সময় টিনের সুটকেস ছিল আবার, হ্যাঁ, টিনের সুটকেসের মধ্যে মোহাম্মদ ইউনুস লেখা, হ্যাঁ, ওইটা নিয়ে সব নিয়ে টিয়ে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজের নাম করে আমি ঢাকায় চলে আসছি একবার ডাইরেক্ট। হ্যাঁ, একেবারে চারুকলায় ঢাকায় আসলেন। তো ওইখান থেকে তো আমি সরাসরি ঢাকায় চলে আসলাম। একেবারে সরাসরি এসে চারুকলার যে আমাদের শহীদ শাহনাজ ছাত্রাবাস, আর সেটাতে উঠলাম। আমাকে যে বলেছিল সাইফুর, তার সঙ্গে আমি ডাবলিং করলাম। এবং ডাবলিং মানে কি, ডাবলিং তো তখন বিছানাতে সাথে পাবো না, আমি জাস্ট কম্বল এই তোষক টোষক কিনে ফ্লোরিং আর কি। হ্যাঁ, তো সেও কিন্তু ওখানকার একজন গেস্ট, আরেকজনের, আমি আবার তার গেস্ট। তো দুজনে মিলে তার তোষকের মধ্যে আমরা ঘুমাতাম আর কি। যাই হোক, তো 18 দিন পরে আমাদের পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষা। তো ওই ওই সময় আমরা কয়েকদিন ওই 18 দিনই একটু চর্চা করেছিলাম আর কি, যে কী ধরনের দিবে, পরীক্ষায় দিবে, যে এরকম পাতা দিতে পারে, এরকম ফ্লাওয়ার গাছ দিতে পারে, হাঁড়ি পাতিল দিতে পারে, হ্যাঁ, পার্সপেক্টিভের জন্য ইট দিতে পারে। তো এইগুলো চর্চা করলাম, ভালো মতো চর্চা করলাম আর কি। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে সেও আবার চর্চা করলো, কারণ ও বলছে যে আমি একটা বছর ড্রপ দিয়ে আমি অন্য ডিপার্টমেন্টে পেন্টিং, ও সিরামিক্সে ছিল আগে, তো বললে আমি পেন্টিং ডিপার্টমেন্টে আসবো, তো আমিও পরীক্ষা দিই। ঠিক আছে, ভালো কথা। আমরা একসঙ্গে চর্চা টর্চা করলাম, করে পরীক্ষার সময় হলো, পরীক্ষা দিলাম, দিয়ে থার্ড স্ট্যান্ড করলাম। এটা আমার, তো স্ট্যান্ড করার পরে এখন আব্বাকে তো বলতে হবে যে আমি এখানে আসছি, আর কতদিন লুকা রাখবো। আব্বা জানে যে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে গেছি। হ্যাঁ, তো ওইখান থেকে আমি একটা আমাদের রেজাল্ট শিট, যেটা ওই দেওয়ালে মানে টাঙায় দিয়েছিল, ওইটা আমি ছিঁড়ে ওইটা আব্বার কাছে পাঠাইছি বাই পোস্ট করে। আব্বা দেখার পরে তো আব্বার হার্ট ফেল করার মতো অবস্থা। দেখে আমার কাছে এত বড় একটা মিথ্যা কথা বললো, তারপরে সে যে আর্ট কলেজে ভর্তি হলো। আর্টিস্টরা কী করবে, আর্টিস্ট হয়ে করবেটা কি? আমার সঙ্গে টোটালি যোগাযোগ বন্ধ করে দিল। হ্যাঁ, একেবারে কোনো কথা নাই, বার্তা নেই, একেবারে সময় 1 বছর আমার সঙ্গে কোনো কথা বলেনি, টাকা পয়সা দেয়নি, কিছুই করেনি। এবং এটা নিজের উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে এটা ওটা করে টাকা পয়সা জোগাড় করে আমি 1 বছর পড়াশোনা করছি ঠিক মতো। সেকেন্ড ইয়ার থেকে আমাকে ওরা, আব্বা আস্তে 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 নরম হয়েছে। এবং পরবর্তীতে কিন্তু আব্বা আমাকে ইন্সপায়ার করছে, এবার ইন্সপায়ারেশন দিচ্ছে, যেরকম বলছে আমাকে যে এরকম, হ্যাঁ তুমি যখন ভর্তি হয়ে গেছো তোমাকে কী কী করতে হবে, এটা করবা, ওইটা করবা, এটা করবা, সেটা করবা। হ্যাঁ, অনেক সময় আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, কারণ আব্বা আবার নিজেই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেনিং দিয়েছিল। তখন তো আব্বা জানে যে, তো ওইখানেও তো আবার চারুকলার একটা বিষয় সাবজেক্ট আছে। তো আমাকে হঠাৎ করে একদিন বললো, আমি তো জানি না, এত কিছু তো আর আমি জানি না যে আব্বা কোথায় ট্রেনিং নিয়েছে, এসে তোমাকে পার্সপেক্টিভ শেখায়। আব্বা পার্সপেক্টিভ সম্বন্ধে কী করে জানে? বলে তোমার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল আমারও প্রিন্সিপাল ছিল। আমি যে কেমন করে? ওই যে আমাদের শফিকুল হোসেন আমাদের যখন প্রিন্সিপাল, তার আগে, বহু আগে সে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ওখানকার সে আর্টের টিচার ছিল। মানে আব্বার টিচার, আমারও টিচার উনি। এটা ইন্টারেস্টিং। তো আমাকে তখন থেকে বলতো যে হ্যাঁ, পড়াশোনা করবা, ভালো কথা, তুমি গেছো, কিন্তু তুমি যেটা যেখানে থাকো না কেন তুমি ভালো করার চেষ্টা করবা। হ্যাঁ, ভালো করলেই ভালো। তো আমাদের একটা এক্সিবিশন ছিল, বার্ষিক প্রদর্শনী হতো, তো ফার্স্ট ইয়ারেই বোধ হয় এটা, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে হবে হয়তো। তো ওই এক্সিবিশনে ছবি দিয়েছে আব্বা, আমাকে না জানিয়ে ঢাকায় আসছে। হ্যাঁ, খবর টবর নিয়েই আসছে। এসে একজনকে জিজ্ঞাসা করছে ইউনুসের ছবি কোথায়, দেখা যাচ্ছে যে ইউনুসকে বলবে যে আমি এটা কিনতে চাই। আব্বা যে আমার বাবা, সেটা কিন্তু বলেনি, পরিচয় দেয়নি, কিনতে চাই ওই পর্যন্তই আর কি। হ্যাঁ, ওটা কিন্তু আমাকে ইন্সপায়ার করার জন্য আসলে। আমি যেন উৎসাহ বোধ করি আর কি। তারপর আব্বা আবার চলে গেছে, আমি জানিও না। ঢাকা সে ঠাকুরগাঁও থেকে আসছে, কোনো একটা কারণে আসছিল।
তারপরে তো তা আমি তো শুনছি হ্যাঁ এরকম একজন বয়স্ক লোক আসছিল ছবি কিনতে চাইছে বেশি, হ্যাঁ তো খুব খুশি। হ্যাঁ পরে আর ওটা কিনে নিয়ে উনি চলে গেছেন। তো এইভাবে আস্তে আস্তে আমাকে কিন্তু উনিও ইন্সপায়ার্ড করেছে বিভিন্নভাবে, উপদেশ দিচ্ছে সব টিচারদের বাড়িতে যাওয়া, জয়নুল আবেদিনের সঙ্গে দেখা করেছো কিনা, হ্যাঁ এইসব বলতো আর কি। তো এই জিনিসটা আমার ভিতরে কিন্তু কাজও হয়েছে আসলে। আমি কিন্তু সব শিক্ষকদের বাড়িতে যেতাম। এমন কোনো শিক্ষক বাড়ি আমি ইভেন আমি জয়নুল আবেদিনের সঙ্গেও দেখা করেছি, ওনার বাসায় আমি একবার দুবার গিয়েছি আর কি। উনি যদিও আমাদের চারুকলায় তখন আসতেন না। এমনি আদারওয়াইজ এমনি মানে কামরুল হাসান থেকে আরম্ভ করে শফিউদ্দিন স্যার, আনোয়ারুল হক স্যার, প্রত্যেকটা শিক্ষকের বাড়িতে আমি যেতাম এবং তাদের স্টুডিওতে বসে কথা বলতাম। হ্যাঁ কিন্তু আমি কাউকেই দেখিনি তখন যে কেউ স্যারদের বাসায় যায়, কিন্তু আমি যেতাম। এটা কিন্তু আব্বার কারণে, আব্বাই আমাকে বলেছে তুমি এই জিনিসটা করো, তোমার জন্য এটা ভালো। কারণ আব্বা তো নিজেও শিক্ষক ছিলেন এবং আব্বা জানতেন যে ভালো ছাত্ররা শিক্ষকদের কাছে কেন যায়। হ্যাঁ তো এইটা কিন্তু আসলে আমি পেয়েছি আমার বাইরে। হ্যাঁ আবেদিন স্যারের বাসায় একটু হ্যাঁ গল্প বলুন। তো আবেদিন স্যার তো সাধারণ সচরাচর ওনার বাসায় গেলে উনি কিন্তু মুড়ি মোয়া দিয়ে উনি আপ্যায়ন করতেন। হ্যাঁ উনি কিন্তু খাঁটি বাঙালি আসলে। তো ওনার বাসায় গেলে যেই যাক না কেন, আমি শুনেছি অন্যদের কাছেও শুনেছি, উনি এই একেবারে দেশি মুড়ি মোয়া, যেটা ওই যে গোল করে মুড়ি দিয়ে বানায় যে গুড় দিয়ে, ওটা দিয়ে তিনি দিতেন, খেতে দিতেন আর কি। তো রেখেছি তার স্যারের সঙ্গে দেখলাম উনার আমাদের জাহানারা ভাবি যে উনার একটা পোর্ট্রেট সেই সময় উনি আধা অর্ধেক করা ছিল, খুবই সুন্দর। ওইটা দেখে আমার এত আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে জ্যান্ত জলজ্যান্ত একটা ড্রয়িং, মানুষ। তো ওই ছবিটা অবশ্য অনেক নাম করা ছবি, ওটা অনেকেই চিনে জানে, কিন্তু ওই ছবিটা আমি আঁকার সময় আমি দেখেছি এটা। কিংবা শেষের দিকে হয়তো উনি তখনও সাইন করেননি ওটাতে, ওই অবস্থায় আমি দেখেছি। অনেক গল্প টল্প করলাম স্যারের সঙ্গে, হ্যাঁ উনিও উপদেশ দিলেন, হ্যাঁ কাজ করো, হ্যাঁ যত কাজ করবে শিখতে পারবে, সে অনেক কিছু কথা বলবে। তখন কিন্তু আমি সেকেন্ড ইয়ারের দিকেই হবে সেটা, সেকেন্ড ইয়ারে কিংবা সেকেন্ড ইয়ারে উঠি নাই ওই সময়গুলোতে আর কি। আর সেই সময় তো জয়নুল আবেদিন আসতেন না আমাদের এখানে। ফোর্থ ইয়ারে যখন পড়ি তখন জয়নুল আবেদিন আমাদের এখানে আসছিলেন। আমাদের সাইম শিকদার, তারপরে ফরিদা আপা, সাধনা আপা, নাইমা আপা, ওরা একটা এক্সিবিশন করেছিল। তো ওনারা অনেক রিকোয়েস্ট করে টোরে ওনারা জয়নুল আবেদিনকে প্রথম লিবারেশনের পরে আমাদের চারুকলায় প্রথম কিন্তু ওনারাই নিয়ে আসলেন, ওনার এক্সিবিশন উদ্বোধন করেছিলেন উনি। তারপরে তো উনি আসলেন এবং আমাদের পরের যে ব্যাচটা ছিল ওদের ক্লাসও নিয়েছিলেন। জামাল যারা জামাল টামাল ওরা ক্লাস হয়েছে, দুই একটা ক্লাস নিয়েছে ওদের। আমরা আমাদের ভাগ্য খারাপ, আমরা পাইনি। যাই হোক, তো আমাদের আসলে আমরা যখন যুদ্ধের পরে প্রথম ব্যাচ তো আমরা ৭২-এর, তো আমাদের সেই সময় আমাদের আগের যে ব্যাচটা ৭০ ব্যাচ যেটা, সেটা তো আসলে গ্যাপ ছিল, একটা একটা ইয়ার গ্যাপ ছিল, যার কারণে আমাদের ক্লাসরুমটা একটু ফাঁকাও ছিল। তো এমনি 40 জন ছাত্র ভর্তি হতাম, তার মধ্যে ওনারা বললেন কি ওর দুটো সেকশন করে দিলেন, যে দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসে 20 জন 20 জন করে দিয়ে দেবেন। তো এতে হয়েছে একটা সুবিধা হয়েছে আমাদের জন্য যে আমরা আসলে দুইটা ক্লাসের মধ্যে আমাদের একটা একটা মোটামুটি কম্পিটিশন হতো। আমরাও যে দেখতাম, আমাদের ক্লাসে ঢুকতাম, ওরাও আমাদের ক্লাসে আসতো, দেখতো। হ্যাঁ এর মধ্যে আমাদের একটা কিন্তু একটা কম্পিটিশনের একটা মনোভাব তৈরি হয়েছিল আমাদের ভিতরে, যার কারণে আমাদের যে জেলাসি ছিল সেটা প্রফেশনাল জেলাসি বলা যায়, কাজের জেলাসি, একেবারে যে মারামারি এটা ওটা সেটা নয়। হ্যাঁ কে ভালো কাজ করতে পারে, কে বেশি কাজ করতে পারে, কে স্যারদেরকে বেশি দেখাতে পারে, এরকম একটা মনোভাব আমাদেরকে ছিল। আর স্যাররাও সেই সময় ছিলেন, আমাদের যিনি ছিলেন ক্লাস টিচার উনি মাহবুব স্যার, অসম্ভব একজন মানে কি বলবো, দায়িত্ব নিয়ে উনি একটা উনি আসলে শিক্ষকতা করেছেন তার সারা জীবন আমার কাছে মনে হচ্ছে। কারণ তিনি ক্লাসে কিন্তু 9টার পরে যদি কেউ যেত তাকে ঢুকতে দিত না, এক। 2 নম্বর হলো ড্রয়িং খাতা কিংবা ড্রয়িং খাতা তো মাস্ট, তার সঙ্গে উপরন্তু কিছু ড্রয়িং প্রতিদিন তাকে দেখাতে হতো এবং সে প্রত্যেকের কাজ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ড্রয়িং তিনি দেখতেন এবং কারেকশন করে দিতেন। যখন ড্রয়িং দেখতেন তখন সেই ছাত্রকে তার টেবিলে নিয়ে আসতেন এবং তিনি কারেকশন করে দেখা দিতেন, মানে যে এটা এরকম হলে ভালো হতো।
তো এইরকম শিক্ষক কিন্তু আমরা পাই না। আমি চেষ্টা করেছি আমার শিক্ষকতা জীবনে ওনাকে ফলো করতে, কিন্তু আমার মনে হয় না যে এখনকার শিক্ষকরা এই লেভেলের আর কি। তো এটা আসলে যারা একজন শিক্ষকের প্রয়োজনীয়তাটা কোথায় আসলে তাকে তার ভুলটা ধরে দেওয়া আমাদের চারুকলার ক্ষেত্রে এমন না যে তাকে সে যেটা বলবে সেটা আমি করতে হবে, নট নেসেসারি। শিক্ষকে কী করেন, শিক্ষকরা করেন চারুকলার যারা সে যে আঁকছে তার মতো করেই সে আঁকবে, কিন্তু তাকে ধরিয়ে দেওয়া যেটা তুমি ভুল করছো কিংবা তুমি এটা শুদ্ধ করছো। হ্যাঁ, এই জিনিসটা আসলে শিক্ষকদের কাজ। তো এই কাজটাই তিনি করতেন, এবং যার কারণে আমাদেরকে কিন্তু রাত জেগে জেগে সেই ড্রয়িং করতে হতো। এবং ড্রয়িং করার জন্য আমাদের একটা ভালো জায়গা ছিল আমাদের নিউ মার্কেটের পিছনেই আমরা থাকতাম। তো শাহনওয়াজ ছাত্রাবাসী নিউ পিছনে ওইখানে পাশেই কিন্তু একটা কাঁচা বাজার ছিল। তো কাঁচা বাজারে হয় কি, মানুষ তো চলাফেরা করে, হ্যাঁ, এই চলাফেরার মধ্যেই কিন্তু আমাদের ছবিগুলো ক্যাচ করতে হতো। তো এটা করার একটা কারণকে স্যারই বলতে আমাদেরকে, তোমরা দুই ধরনের ছবি আঁকবা, একটা হলো যে স্টিল, হ্যাঁ, আর একটা হলো চলাফেরার মধ্যে যেটা কুইক। কুইক ড্রয়িংটা এখানে করতাম। মানুষ তো বাজার করছে, এদিকে হাঁটছে, তাকায় আছে, কিংবা অনেক অ্যাকশনের মধ্যে থাকে, সেই ছবিগুলো আঁকতাম। আবার একই সঙ্গে চলে যেতাম সেই ইয়েতে, কমলাপুরের রেল স্টেশন, কখনো যেতাম সদরঘাটে। এরকম জায়গাগুলোতে হয় কি, মানুষরা কিন্তু রাত্রেবেলা শুয়ে থাকে, বেঞ্চের মধ্যে শুয়ে থাকে। তখন আর কি ওকে দেখে 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 একটা একেবারে পুরো পোর্ট্রেট মিলিয়ে দিয়ে একটা ছবি আঁকা যেত এখানে। তো দুটো জিনিস কিন্তু ওনার জন্যই কিন্তু আমরা দুটো জিনিস আমাদের করতে হয়েছে, একটা কুইক ড্রয়িং আর একটা হলো স্থিতিশীল অবস্থায়। এবং এই ড্রয়িং করে আমাদের হাত কিন্তু বেশ পেকে গিয়েছিল আসলে। যে আমি সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে তো ওয়াটার কালার করতে হয় আমাদেরকে। ওয়াটার কালারের শিক্ষক হিসাবে আমরা পেলাম কাজী গিয়াসউদ্দিন। উনি অসম্ভব ভালো ওয়াটার কালার করেন। তখন কিন্তু মাহবুব স্যারও ছিলেন, আবার সঙ্গে আমরা পেলাম গিয়াস স্যারকে, এবং কবির স্যারকেও আমরা পেয়েছি সেকেন্ড ইয়ারে। আবার কবির স্যার আবার স্কেচ করাতেন, আর পার্সপেক্টিভের ক্লাস নিতেন আনোয়ার স্যার। আর আনোয়ার স্যার একই সঙ্গে আমাদের ওয়াটার কালারও ক্লাস নিতেন। হ্যাঁ, তো এই দুইজনের কাছে ওয়াটার কালার শিখেছি আমরা। একজন হলো কাজী গিয়াসউদ্দিন, আরেকজন হলো আনোয়ার স্যার। আনোয়ার স্যার খুব ডিটেইল কাজ করতেন, হ্যাঁ, ভেরি মাচ ডিটেইল। এবং না একটা গাঁদা ফুল তিনি 2 দিন ধরে দেখাচ্ছেন আমাদেরকে, একটা গল্প, পুরো পেন্টিং না, খালি একটা। এবং সেই রঙের সঙ্গে কোন রঙ মিশাতে হবে, মানে মিশাতে হবে, কতগুলো গ্রেড তৈরি করতে হবে, হ্যাঁ, একেবারে একেবারে লাইভলি আমাদের একটা গোলাপ ফুলে মনে হয় যে দেখে মনে হয় যে এটার একটা গন্ধ বেরোচ্ছে, এইরকম আমাদেরকে করিয়ে দেখেছেন উনি। এটাতে আমাদের কিন্তু অনেক স্কিল হয়েছে আমরা এগুলো দেখাতে। এবং গিয়াস স্যার একদিন বললেন যে আমাদের সামনে একটা পন্ড আছে, ওইখানে সেই শাপলা ফুটতো তখন, এখনও ফুটে। তো ওই শাপলা একটা দেখাচ্ছিলেন উনি, দেখাতে দেখাতে যে পানির মধ্যে হঠাৎ করে উনি একটা লাল রঙ দিয়ে দিলেন। স্যার আপনি লাল রঙ কোথায় পেলেন? আছে, লাল রঙ আছে, হ্যাঁ, একটু ভালো করে দেখো তাহলে তোমরা লাল রঙ দেখতে পারবো। কোথায় আছে লাল রঙ? নাই। ওই যে দূরে একটা মেয়ে লাল শাড়ি পরে আছে, হ্যাঁ, ওইটা কিন্তু আমার চোখের মধ্যে আছে, হ্যাঁ, ওর লাল রঙটা এখানে আমি নিয়ে আসছি, হ্যাঁ, ওটা প্রকৃতিরই একটা রঙ, আর প্রকৃতির মধ্যে সব রঙই থাকে। প্রকৃতির মধ্যে নীল রঙ আছে, লাল রঙ আছে, সবুজ রঙ আছে, হলুদ রঙ আছে, সবই আছে, খালি দেখাটা হলো আসল জিনিস। তো এই যে জিনিসগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা স্যারদের কাছ থেকে পেয়েছি, এটা অস্বীকার করার কিছুই নেই। তো আমি এমনি ওয়াটার কালারেও ভালো ছিলাম। আর আমাদের কুইক ড্রয়িং হিসাবে করতে গিয়ে সেই সময় লাইভ ড্রয়িং দিত কিছু, যেমন হাঁস, মুরগি, হ্যাঁ, এগুলো দিত, কারণ তারগুলো তো নড়াচড়া করে, ওগুলোর মধ্যে ওগুলো ক্যাপচার করতে হবে। তো একই সঙ্গে আমরা করতাম কি, 4-5টা পেপার নিতাম, হয়তো একটা আঁকছি, একটা একটা নেক্সট পেপারে চলে গেলাম, ওই জন্য নড়লো, আবার ওইটাতে নিয়ে গেলাম, এইভাবে করতে করতে একই দিনে হয়তো দেখা যায় 3-4টা-5টা হয়ে গেছে কাজ। হ্যাঁ, এক পেলো ড্রয়িং, তারপর ওয়াটার কালার দিয়ে করতে হতো সেটা। আমাদের সঙ্গে ছিল দীপা হক, সেই সঙ্গে এখন যারা মোটামুটি ছবির জগতের মধ্যে আছে আর কি, আমি তাদের নামই বলি। তরুণ ঘোষ, কাজী রকিব, মাসুদুল আলম, সে এখন প্রবাসী, আমেরিকায় থাকে।
সুনীল শুক্লা, সেও আমেরিকায় থাকে। আর এর মধ্যে ছবির আঁকার মধ্যে ইরানি ছিল, তো মারা গেল। শাহানা, সেও থাকে আমেরিকাতে। তারপরে কুহু, হ্যাঁ কুহুও ছিল আমাদের সঙ্গে। মেয়েদের মধ্যে জাকিয়া ভালো কাজ করে, কিছুদিন আগে এখানে একটা প্রদর্শনী করলো। ও আমেরিকাতে থাকে। আর সুকুমারও বললাম, সুকুমার এখন ইন্ডিয়াতে থাকে। আজিজ নামে একটা ছেলে ছিল আমাদের, খুব খুব ভালো ওয়াটার কালার করতো, ওয়াটার কালারের বেস্ট অ্যাওয়ার্ডও পেয়েছিল। ও এখন ছবি জগতে নাই বলা চলে, ইলাস্ট্রেশন করে। তারপরে নজরুল আমাদের, সেও তো আমাদের এই মানে এই কার্টুনিস্ট নজরুল? না, কার্টুনিস্ট নজরুল না, আমাদের সঙ্গে নজরুল নামে আরেকজন ছিল আর কি। সে ভালো ছবি আঁকতো, ভালো ছবি, আমাদের কম্পিটিটিভ, আমাদের সঙ্গে কম্পিটিশন হতো সবসময়। ওই পাশের রুমে থাকতো, মানে বি সেকশনে, আমরা এ সেকশনে ছিলাম। তো সেও ভালো ছবি আঁকতো এক সময়, কিন্তু ও তো এই পেশাই ছেড়ে দিয়েছে। এখন সে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন গার্মেন্টসের মালিক বলা যায় আর কি, গার্মেন্টস সেক্টরে চলে গেছে। এছাড়া অনেকে ছিল যারা আছে, যারা ছবি নিয়ে এখন আছে, তাদের কথা আমি বললাম। অন্যান্যরা তো আসলে ছবির সঙ্গে সম্পৃক্ত না, তারা হয়তো কেউ কেউ চাকরি করছে, কমার্শিয়াল চাকরি করছে। কিন্তু এর মধ্যে দীপা কথা বলি, দীপা কিন্তু অসম্ভব একজন ট্যালেন্ট ছিলেন, এবং আমাদের সেকশনেই ছিল সম্ভবত, হ্যাঁ নাকি পাশেরটাতে, আমার ঠিক মনে করতে পারতেছি না। আমাদেরটাতে না, পাশের বি সেকশনে না, যাই না, আমার ঠিক মনে করতে পারতেছি না, কিন্তু আমাদের সেকশনে ছিল সম্ভবত। তো ওই সে করতো কি, ওই আমরা সবাই কাজ করতাম, ও দেখতো। হ্যাঁ, দেখাটা যে কত বড় একটা জিনিস, ও সবার কাজ দেখতো আগে, দেখে দেখে একেবারে হয়তো 3 ঘন্টা পার হয়ে গেছে, হ্যাঁ তখনও সে কাজে বসে না। হ্যাঁ, তারপরে হঠাৎ করে কাজে বসে ধামধুম করে শেষ, কাজ দেখা সবার থেকে ভালো লাগছে। তো এই যে দেখার একটা ব্যাপার আছে কিন্তু, আহরণ করা যেটাকে বলে আর কি। সারাদিন ঘষে ঘষে করার তো ভালো ছবি হয় না, হয় একটা মুহূর্তের মধ্যে হয়ে যায় জিনিসটা। হ্যাঁ, ওই মুহূর্তটাকে সে ধরতো। আমরা করতাম কি, আমরা ছাত্র, শিক্ষক, বড় ভাই, হ্যাঁ সিনিয়র, সবার কাছ থেকে আমরা নিতে চাইতাম আসলে। ইভেন আমাদের ক্লাস ফ্রেন্ড, যেমন দীপার কাছ বলি, দীপার কাছ থেকে কিন্তু আমরা এই জিনিসটা নিয়েছি। হ্যাঁ, এবং আমাদের যে জুনিয়র, তাদের কাছ থেকে আমরা নিলাম। সেই সময় এটা তো ঢাকা পেন্টার্স বলে একটা গ্রুপ হলো, সেটা করেছিল আমাদের মেনলি বি সেকশনে যারা ছিল, ওরা মিলে এটা করেছিল। তার মধ্যে উত্তম নামে একটা ছেলে ছিল, হ্যাঁ উত্তম, চন্দ্রশেখরের ভাই। উত্তম ভালো ছবি আঁকতো। উত্তম, তরুণ ছিল কিনা আমি জানি না, মনে নাই। তারপরে কবির নামে একটা ছেলে ছিল, কবির, হ্যাঁ ফাইজুল কবির। সে এখনও ছবি আঁকে, কিন্তু সে একটু ইন্ট্রোভার্টেড আর কি, দেখাতে চায় না, নিজে নিজে আঁকে। তার সঙ্গে রকিব ছিল, নজরুল ছিল, দীপা তো ছিলই। আর এরকম কুহু ছিল কিনা আমি ঠিক জানি না, থাকতেও পারে। সুকুমার ছিল, এই কয়েকজন ছিল। এবং ওরা কিন্তু আলটিমেটলি ওই গ্রুপের ছেলেপেলেরাই কিন্তু এখনও ছবি এঁকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের যে সেকশনটা ছিল, সেখানে কিন্তু আমি বোধহয় একাই এখন ছবি আঁকছি। হ্যাঁ, আর তো আমি দেখি না কাউকে সেইভাবে আঁকছে। ছিল বোধহয়, হ্যাঁ জাকিয়া আঁকছে আমাদের সঙ্গে ছিল যে, তারপরে কুহু আঁকে, কয়েকজন ছিল, যাই হোক। তো ওরা তো ঢাকা পেন্টার ছিল, তাদের পরবর্তীতে তাদের অনুসারীরই আর কি বলা যায়। তো ওরা মিলে একটা সময় গ্রুপ করলো, যেখানে নিসার ছিল, শিশির, আরও কারা কারা ছিল, অনেকেই ছিল এটার মধ্যে, জুইস ছিল, ফারিয়া জেবা। ওরা তো সময় গ্রুপটাকে নিয়ে ভালো, ওদের গ্রুপের ওরাও ভালো ছবি আঁকতো। আমি এটা হচ্ছে কি, আমাদের সঙ্গে কম্পিটিশন হতো, যাই হোক না কেন, যারা ভালো ছবি আঁকে আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েট করার পক্ষে আর কি। হ্যাঁ, যে আমার অপোজিট গ্রুপ সেজন্য আমি বলবো যে ভালো ছবি আঁকে না, এই জিনিসটা আমার ভিতরে ছিল না আসলে। যে ভালো ছবি আঁকবে তাকে প্রশংসা করাই উচিত। ওরা তো দেখা গেল যে যেই গতানুগতিক ছবির বাইরে গিয়ে ছবি আঁকে। আপনারা কারা ছিলেন এই যারা? আমরাও এঁকেছি, কিন্তু আমরা সেরকমভাবে গ্রুপ করে আঁকিনি, আমরা পার্সোনালি নিজের মতো করি। যেমন আমার কথাই বলি, আমি যখন, এইটা হচ্ছে কি, এটা থার্ড ইয়ারে ওঠার পরে কিন্তু গ্রুপটা হয়েছে, এর আগে না।
হ্যাঁ, থার্ড ইয়ার যেহেতু পেন্টিংটা আমরা থার্ড ইয়ারে শুরু করি, থার্ড ইয়ারে যখন উঠলাম তখন তো একটা আমার তো নিজেরই একটা গল্প আছে এটার উপরে, যে আমি কেন কমার্শিয়াল ডিপার্টমেন্ট, সেই সময় বলতো যে কমার্শিয়াল, এখন যেটা গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্ট, ওখানে গেলাম কেন আমি? আমার তো পেইন্টার হওয়ার কথা, যার রেজাল্ট এত ভালো। হ্যাঁ, আমরা তো কোনোবার হয়তো আমার 3 রোল হতো, কোনোবার 4 হতো, 5 হতো, 6 হতো, এর মধ্যেই আমরা ঘোরাফেরা করতাম সবাই মিলে। তো এইরকম একটা স্টুডেন্ট আমি কেন কমার্শিয়াল ডিপার্টমেন্টে যাবো? আমার তো শখ, ইচ্ছা যে আমি পেন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হব। সমস্যাটা হলো অন্য জায়গায়। তখন যুদ্ধের সময় যেহেতু একটা ব্যাচ খালি ছিল, তো ওই কমার্শিয়াল ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি ইগনোর ডিপার্টমেন্ট ছিল, ওখানে কেউ যেতে চাইতো না আসলে। হ্যাঁ, সিরামিক্সে ভর্তি হতো, ক্রাফটসে ভর্তি হতো, স্কালচারে হতো, কিন্তু ওইটাতে ভর্তি হতে চেত না। কেন হয়তো চেত না আমার ঠিক আমি এখনও বুঝি না। আমিও তো এখানে কেন ভর্তি হবো? আমি তো পেন্টিংয়ে ভর্তি হবো। তো এখন একটা কনস্পিরেসি ভিতরে ভিতরে চলছে যে এখানে মোহাম্মদ ইউনূসকে লাগবে। কারণ আমি আবার সেই সময় একটু দল করতাম আর কি, আমার সঙ্গে অনেকে ঘুরতো আর কি। এই জিনিসটা আমার ভিতরে আবার একটু, আমি সংগঠক ছিলাম আর কি, ছোটোবেলার থেকে সংগঠন করে আসছি। আমি ছাত্র ইউনিয়ন করতাম একসময়, এবং ঠাকুরগাঁও জেলা শাখার আমি সহসভাপতিও ছিলাম। এবং ছাত্র ইউনিয়ন করলে যা হয় আর কি, এই নাটক টাটক, গান বাজনা, এগুলো তো থাকতোই আমাদের সঙ্গে। 21শে ফেব্রুয়ারির কাজ, এগুলো আমার ছোটোবেলার কথা বলছি আর কি। সেই সময় শিশুবেলাতে আমরা তখন তো অনেক ছোট, তখন আমি সেই সময় থেকে আমি ক্লাস 6-7 দিক থেকেই আমি কিন্তু এই যে আলপনা করা, হ্যাঁ, শহীদ মিনারে সাজানো, এগুলো কিন্তু তখন থেকেই করি আমি। এবং যার সুবাদে ছাত্র ইউনিয়নের সঙ্গে আমার একটা সম্পর্ক হয় আর কি। ওই ডিপার্টমেন্টে যাওয়ার একটা কনস্পিরেসিটা কি, মাহবুব স্যার আমাদেরই যে টিচার, উনি বললেন যে ইউনূস তুমি কমার্শিয়াল ডিপার্টমেন্টে ভর্তি হও। আমি কেন স্যার, আমি কমার্শিয়াল ডিপার্টমেন্টে ভর্তি হবো কেন? তোমার হাত ভালো, হ্যাঁ, তোমার তো লেটারিং ভালো করো তুমি। আমি লেটারিং ভালো, আমি তো পেন্টার হবো। বলছে না, তুমি ওখানে ভর্তি হও, তোমার ভালো হবে। এটা না স্যার, আমি ওটা হবো না, পেন্টিং করবো আমি। হ্যাঁ, তো আমি না করে দিয়েছি। পরে কায়েম স্যার একদিন ডাকে পাঠিয়েছে আমাকে। হ্যাঁ, কায়েম স্যার, সমরজিৎ স্যার, তারপরে আমাদের গোলাম আজম স্যার ছিলেন, উনি কমার্শিয়াল ডিপার্টমেন্টে, 3 জন স্যার, আমাকে ডাকছে। বলছে ইউনূস, তোমার হাত তো ভালো, তুমি এখানে ভর্তি হও। অবস্থাটা এরকম ছিল যে ওখানে কেউ যেত না, আসলে যেতে চেত না। হয়তো 1 জন 2 জন 3 জন এরকম ছাত্র ভর্তি হতো। তো আমি ওখানে গেলাম, আমাকে বললো যে এরকম, না আচ্ছা আমি এখানে ভর্তি হবো না। প্রথম দিন আমি তো নাই করে দিলাম। চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো। পরবর্তীতে আরেক দিন ডাকলো, সেদিন খুব সম্ভবত আনোয়ার স্যারও বোধহয় আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আনোয়ার স্যারও বললো যে ইউনূস তুমি ওখানে যাও। হ্যাঁ, তো যাই হোক, স্যাররা ডাকলেন, গেলাম। তখন আমি বললাম যে স্যার, আমি তো পেন্টার হতে চাই। মানে তুমি পেন্টার হতে চাও, ঠিক আছে, আমরা এখানে পেন্টিং করাবো। হ্যাঁ, তাই বললাম যে পেন্টিং আপনারা করাবেন? সে বলে হ্যাঁ করাবো। তো সেই শর্তে আমি করলাম, আমার সঙ্গে আরও 13 জন ছাত্রকে নিয়ে আমি চলে গেলাম ওই ডিপার্টমেন্টে। মানে কনস্পিরেসিটা হলো এটাই। হ্যাঁ, ওরা সাকসেস যে ওই ডিপার্টমেন্টে 13 জন গেছে একসঙ্গে। তারপরে তো ক্লাস দিল, প্রথম ক্লাসটাই আমাকে খুশি করার জন্য তো পেন্টিং দিল। হ্যাঁ, স্টিল লাইফ দিল একটা, এবং ওয়েল কালারে। হ্যাঁ, তা আমি তো বললাম যে তাহলে তো ভালোই, ওইটাই শেষ। তারপর আর কোনো দিন দেয়নি, কোনোদিন আর পেন্টিং করতে দেয়নি ওই ডিপার্টমেন্টে, কোনোদিন দেয়নি। কিন্তু আমি পেন্টার হলাম কীভাবে? এদিকে তো গ্রাফিক্স ডিজাইনের ছাত্র আমি। তো তখনকার দিনে আমাদের যে বার্ষিক প্রদর্শনীগুলো হতো সেখানে সবাই কিন্তু যার যার মতো করে ছবি সাবমিট করতে পারে যে কোনো মাধ্যমে। এখনকার যেমন আলাদা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেছে আলাদা আলাদা, যেহেতু এটা অনুষদ হয়েছে, এবং এক্সিবিশনগুলো তারা আলাদা করে। কিন্তু তখন একসঙ্গে হতো, আর যে কেউ যে কোনো ছবি দিতে পারতো প্রদর্শনীতে। তো আমার একটা ইয়ে ছিল কি, আমি যখন দেখলাম যে না আমাকে দিচ্ছে না করতে, আর এদিকে আবার আমার প্রেশার আছে যে গ্রাফিক্স ডিজাইনের কাজও করতে হচ্ছে। আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনেও মিডিয়া বেস্ট পেয়েছি আমি ওখানে প্রথমেই, সেটা থার্ড ইয়ারে থাকতেই পেয়েছি আমি। তো আমি করতাম কি, ওদের ডিপার্টমেন্টে আমি যেতাম, তো ওরা দেখি ওরা ড্রয়িং করছে, কাকে করছে, ওই খুশির নামে একজন করছে, ঠিক আছে, আমি বাসায় বসে হোস্টেলে আমি ওকে ডেকে এনে ওকে রাত্রে বসে ড্রয়িং করতাম। যেইভাবে ঠিক দাঁড়ায় করছে আমিও দাঁড়ায় করতাম।
অমুক দিন দেখি বসে আমি বসে করতাম। হ্যাঁ, ওরা পোর্ট্রেট করে, আমিও পোর্ট্রেট করতাম, এবং ওই একই লোকরেই আমি নিয়ে যেতাম। এবং সেটা আমি রাত্রে করতাম, আর ছুটির দিনগুলো করতাম। আর আউটডোর করতাম। ওরা যে জিনিসটা করতো না সেটা আমি করতাম। আমি ওদের থেকে এগিয়ে যাওয়ার একটাই কারণ হলো আমি আউটডোর করতাম প্রচুর পরিমাণে আউটডোর করতাম। এবং আমার শিক্ষক ছিল অলোকেশ দা। এই অলোকেশ ঘোষ যদি না থাকতো তাহলে আমার মনে হয় যে আমি ছবি এই আজকের এই জায়গায় আমি আসতে পারতাম, আমার মনে হয় না। কারণ সে অসাধারণ একটা মানুষ আমার জীবনে আমি পেয়েছি, ছিল অলোকেশ ঘোষ, যে নিঃস্বার্থভাবে ছাত্রদেরকে নিয়ে একসঙ্গে কাজ করতো। আমার বাসা ছিল তখন, আমি তো হোস্টেলে থাকতাম, আমি প্রায় অলোকেশদার বাসায় যেতাম। অলোকেশদা চলেন যাই। হ্যাঁ, এমনও হয়েছে অলোকেশদা হোস্টেলে আসে আমাকে বের করে নিয়ে গেছে, এরকম হয়েছে। হ্যাঁ, এবং অলোকেশদার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় চলে যেতাম, অনেক জায়গায় ঘুরছি আমরা অনেক দূর দূরান্তে আমরা চলে যেতাম। সেই আজকে বসিলা আজকে অনেক কাছে হয়ে গেছে না, সেই সময় আমরা বসিলাতে গেছি, সেই সদরঘাট হয়ে, হ্যাঁ, সোয়ারি ঘাট হয়ে আমরা বসিলাতে গেছি, খালি এই ছবি আঁকার কারণে। এর মাঝে তো অনেক জায়গায় কাজ হয়েছে, সদরঘাট, ওল্ড ঢাকা, এইটা সেটা, এই নিয়ে তো গল্প আছে অনেক। একদিন আহসান মঞ্জিলের উপরে অলোকেশদার সঙ্গে আমি ছবি আঁকছি। হ্যাঁ, তো আমরা ইজেল, আবার চারুকলার ইজেলগুলো তখন আমরা বের করতে পারতাম আর কি। হ্যাঁ, বড় বড় ইজেল, সেই ওই ইজেলগুলো নিয়ে দুজনই গেছি আমরা ছাদের উপর থেকে ছবি আঁকছি বুড়িগঙ্গার। হ্যাঁ, তো একদিন দ্বিতীয় দিন যখন গেছি ওখানে তো আমি রেখে আসতাম, আমরা যেখানে যেতাম ওখানে ছবি রেখে আসতাম, ছবিতে কেউ হাত দিত না আসলে। ছবিটা আমরা হয়তো একটা দোকান কিংবা কোথাও কারোর কাছে দিতাম, ইজেলগুলো ওখানেই থাকতো, বড় ইজেল। আর ছোটো ইজেল হলে তো নিয়ে আসতাম। তারপরের দিন যাই দেখি ইজেল নাই আমাদের। হ্যাঁ, এই নাই কিনলো, পরে হচ্ছে অমুক জনে ওই লাকড়ি বানায় এটা রান্না করে খাইছে, ইজেল শেষ। এরকম ঘটনা আরও অনেক আছে, ওই নবাব বাড়িতেই আরও এরকম ঘটনা আছে।